বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস নেব পরিসংখ্যান মেজর ও নন মেজর গণিত দ্বিতীয় বর্ষ ক্লাসে আপনাদের স্বাগত। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে ও লিখবে। এই জন্য তোমরা কিছু বিষয় নোট করার জন্য খাতা কলম কাছে রাখতে পারো। প্রথমে আমি তোমাদের সঙ্গে পরিচয় হয়ে নিই। আমি মোহাম্মদ জুয়েল সরকার, প্রভাষক, পরিসংখ্যান বিভাগ, সৈয়দ আহমদ কলেজ, সুকানপুকুর, গাবতলী, বগুড়া। আজকে তোমাদের আলোচনার বিষয় আলোচ্য বিষয় স্যাম্পলিং টেকনিক। বিষয় কোড 223603 ও 223609। 223603 মেজর সাবজেক্টের জন্য, 223609 নন মেজর গণিত বিভাগের জন্য। প্রথম অধ্যায় নমুনায়ন বা স্যাম্পলিং। ঠিক আছে, আমরা আলোচনার শুরুতে আসি। এখন যেহেতু অধ্যায়টা আমাদের নমুনায়ন বা স্যাম্পলিং, তাহলে শুরুতে আমরা নমুনায়ন বা স্যাম্পলিং সম্পর্কে কিছু কথা জানব। বলা আছে প্রশ্ন, নমুনায়ন বলতে কি বুঝো? হোয়াট ইজ স্যাম্পলিং? শুরুতে আমাদের জানতে হবে নমুনায়নটা কি। তবে নমুনায়ন সম্পর্কে জানতে হলে আমাদের আরো দুইটা ওয়ার্ড জানতে হবে। সে দুটা ওয়ার্ড আমরা একটু পরে আলোচনায় আসতেছি। একটা সমগ্রক আর একটা নমুনা, একটা পপুলেশন, একটা স্যাম্পল। তাহলে শুরুতে আমরা একটু নমুনায়ন নিয়ে কথা বলি। তাহলে নমুনায়নের উত্তরে কি বলা আছে? যে পরিসংখ্যানিক পদ্ধতিতে সমগ্রক হতে, কোথা হতে? সমগ্রক হতে প্রতিনিধিত্বকারী নমুনা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়, তাকে নমুনায়ন বলে। শিক্ষার্থী, কি বলা হয়েছে? যে পরিসংখ্যানিক পদ্ধতিতে, তার মানে নমুনায়ন একটা পদ্ধতি। সমগ্রক হতে, কোথা হতে? সমগ্রক হতে প্রতিনিধিত্বকারী নমুনা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়, তাকে নমুনায়ন বলে। নমুনায়ন হলো সমগ্রক থেকে নমুনা নির্বাচনের পদ্ধতি। তার আমি শুরুতে একটা কথা বলছিলাম যে নমুনায়ন কি জিনিস? নমুনায়ন একটা সমগ্রক থেকে নমুনা নির্বাচনের পদ্ধতি। কেবল প্রতিনিধিত্বকারী নমুনাই সমগ্রক সম্পর্কে সঠিক ধারণা দিতে পারে। আমরা যদি সমগ্রক থেকে সঠিক নমুনা সংগ্রহ করতে না পারি, তাহলে সেই নমুনা সমগ্রক সম্পর্কে ভালো ধারণা দিতে পারে না। এই জন্য আমাদের নমুনায়নের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো সমগ্রক থেকে প্রতিনিধিত্বকারী নমুনা সংগ্রহ করা। আমরা উদাহরণে বলতে পারি, যেমন একটি দেশের জনগোষ্ঠীর খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য এবং বাসস্থানের জন্য কি পরিমাণ খরচের প্রয়োজন হবে তা নিরূপণের জন্য
নমুনায়ন পদ্ধতি করা যায়। অর্থাৎ একটি দেশে আমরা বসবাস করতে গেলে খাদ্যের প্রয়োজন, শিক্ষা ব্যবস্থার প্রয়োজন, স্বাস্থ্যের প্রয়োজন, বাসস্থানের জন্য কি পরিমাণ খরচ হবে তার নির্ণয় করার জন্য আমরা নমুনায়ন পদ্ধতি প্রয়োগ করতে পারি। শিক্ষার্থী, আমাদের এখানে দুইটা জিনিস একটু অজানা থেকে গেল, একটা সমগ্রক আর একটা নমুনা। শুধু যদি তোমাদের কোশ্চেন 1 মার্কের আসে যে নমুনায়ন বলতে কি বুঝো, তাহলে আমরা এটুকু লিখলেও উত্তর হয়ে যাবে যে পরিসংখ্যানিক পদ্ধতিতে সমগ্রক হতে প্রতিনিধিত্বকারী নমুনা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয় তাকে নমুনায়ন বলে। ঠিক আছে, আমরা এখন জানবো সমগ্রক ও নমুনা কি জিনিস। প্রশ্নে বলা আছে সমগ্রক বা তথ্য বিশ্ব বলতে কি বোঝো। তার মানে সমগ্রকের আমরা আর একটা নাম বলতে পারি তথ্য বিশ্ব। হোয়াট ডু ইউ মিন বাই পপুলেশন? হোয়াট ডু ইউ মিন বাই পপুলেশন? সাধারণত পরিসংখ্যান ছাড়া যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্টকে যদি বলা হয় পপুলেশন, তাহলে সে কিন্তু বলবে জনগণ বা জনগোষ্ঠী। কিন্তু পরিসংখ্যান শাস্ত্রে পপুলেশন দ্বারা জনগণ বা জনগোষ্ঠী নয়, এখানে বোঝানো হয় সমগ্রক বা তথ্য বিশ্ব। তাহলে আমরা এখন সমগ্রক বা তথ্য বিশ্ব সম্পর্কে একটু জানব। উত্তরে কি বলা হয়েছে, কোনো বিষয়ে গবেষণার কাজে যে সমস্ত একক বা উপাদান হতে সংশ্লিষ্ট বিষয়ের তথ্য পাওয়া যাবে তাদের সকলকে একত্রে, অর্থাৎ তাদের সার্বিক সেটকে ওই জরিপের সমগ্রক বলে। তাহলে কি বলা হলো, কোনো বিষয়ে গবেষণার কাজে যে সমস্ত একক বা উপাদান হতে সংশ্লিষ্ট বিষয় বলতে বোঝানো হয়েছে তুমি যে বিষয়ে অনুসন্ধান করতে চাচ্ছ, তথ্য পাওয়া যাবে তাদের সকলকে একত্রে, অর্থাৎ তাদের সার্বিক সেটকে ওই জরিপের সমগ্রক বলে। উদাহরণে আমি বলতে পারি এরকম, যেমন সৈয়দ আহমদ কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের গড় উচ্চতা অনুসন্ধানে প্রথম বর্ষের সকল শিক্ষার্থীর সেট হলো সমগ্রক। তাহলে উদাহরণে কি বলা হয়েছে, সৈয়দ আহমদ কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের গড় উচ্চতা অনুসন্ধানে প্রথম বর্ষের সকল শিক্ষার্থীর সেট হলো সমগ্রক। তাহলে আমরা যদি সৈয়দ আহমদ কলেজ অনার্স প্রথম বর্ষের যত শিক্ষার্থী আছে তাদের গড় উচ্চতা অনুসন্ধান করতে চাই, তাহলে প্রতিটি শিক্ষার্থীদের কাছ থেকে আমাদের তথ্য সংগ্রহ করতে হবে। আর এই ক্ষেত্রে আমাদের যতগুলো শিক্ষার্থী ভর্তি হয়েছে অনার্স প্রথম বর্ষে, সকল শিক্ষার্থীকে একত্রে আমরা কি বলবো, সমগ্রক বা পপুলেশন। সমগ্রকের অপর আরেকটা নাম কি আছে, তথ্য বিশ্ব। শিক্ষার্থী, আমি ছোট্ট করে আরেকটা উদাহরণ বলতে পারি এই সমগ্রক সম্পর্কে। যেমন আমরা সকলেই কম বেশি রান্না করেছি, তাহলে ভাত রান্না করার সময় আমরা দেখি পাতিলের ভাত হয়েছে কিনা। সেক্ষেত্রে আমরা কি করি, পাতিল থেকে 2-1টা ভাত উঠায় দেখি যে পাতিলের ভাত হয়েছে কিনা। তাহলে সেক্ষেত্রে আমরা পাতিলের মধ্যে যা ভাত থাকবে সমস্ত ভাতকে একত্রে আমরা কি বলবো, সমগ্রক বা তথ্য বিশ্ব। আর তুমি যে 2-1টা ভাত দেখেছো ওখান থেকে, এই 2-1টা ভাতকে আমরা কি বলবো, স্যাম্পল বা নমুনা। তাহলে আমরা এখন নমুনা বা স্যাম্পল সম্পর্কে একটু জানব। সমগ্রক সম্পর্কে আর একটু কথা বলি আমরা।
বলা আছে সমগ্রকের প্রকারভেদ আলোচনা করো। এই সমগ্রকের কিছু প্রকারভেদ আছে। ডিসকাস দ্য টাইপস অফ পপুলেশন। ডিসকাস দ্য টাইপস অফ পপুলেশন, সমগ্রকের প্রকারভেদ। উত্তরে বলা আছে সংখ্যার উপর ভিত্তি করে সমগ্রকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। কার উপর ভিত্তি করে? সংখ্যার উপর ভিত্তি করে সমগ্রকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। যথা 1 নম্বরে বলা আছে সসীম সমগ্রক, ফাইনাইট পপুলেশন। 2 নম্বরে বলা আছে অসীম সমগ্রক বা ইনফাইনাইট পপুলেশন। যেহেতু সংখ্যার উপর ভিত্তি করে সমগ্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে, তাহলে এই দুই প্রকার দেখলেও আমরা কিছুটা সংজ্ঞাটা আন্দাজ করতে পারবো, একটা সসীম আর একটা অসীম। সাধারণত সসীম কথাটা আমরা বুঝি যেটা গণনা করে শেষ করা যাবে, আর অসীম কথাটা আমরা বুঝি যেটা গণনা করে শেষ করা যায় না। ঠিক আছে শিক্ষার্থী, আমরা একটু সসীম সমগ্রক এবং অসীম সমগ্রক সম্পর্কে জানব। একটা ফাইনাইট পপুলেশন আর একটা ইনফাইনাইট পপুলেশন। সসীম সমগ্রক। তাহলে সসীম সমগ্রকে কি বলা আছে? যে সমগ্রক বা তথ্য বিশ্বের উপাদান বা এককের সংখ্যা সীমিত, অর্থাৎ যে সমগ্রক বা তথ্য বিশ্বের উপাদান বা এককের সংখ্যা সীমিত অর্থাৎ গণনাযোগ্য, তাকে আমরা বলবো সসীম সমগ্রক। যেমন ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা। ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা, এগুলোকে আমরা সসীম সমগ্রক কেন বললাম? কারণ ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যা আমরা গণনা করে শেষ করতে পারবো, এখানে সীমিত সংখ্যক ছাত্রছাত্রীর সংখ্যা থাকে। পরিবারের সদস্য সংখ্যা এখানেও সীমিত আকারে থাকে। এখানে আর একটা কথা বলে রাখি আমি, সমগ্রক বা তথ্য বিশ্বের উপাদান। উপাদান কাকে বলবো? যেমন ক্লাসে 20 জন ছাত্র আছে, তাহলে 20 জন ছাত্রের বয়সের গড় উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রতিটি ছাত্রের কাছ থেকে যদি বয়স সংগ্রহ করি, তাহলে প্রতিটি ছাত্রই হবে এক একটি সমগ্রকের উপাদান বা একক। এখন আমরা জানবো অসীম সমগ্রক, ইনফাইনাইট পপুলেশন। যে সমগ্রক বা তথ্য বিশ্বের উপাদান বা এককের সংখ্যা সীমিত বা গণনাযোগ্য নয়, তাকে আমরা কি বলবো? অসীম সমগ্রক। যে সমগ্রক বা তথ্য বিশ্বের উপাদান বা এককের সংখ্যা কি নয়? সীমিত বা গণনাযোগ্য নয়, তাকে আমরা কি বলবো? অসীম সমগ্রক। যেমন আকাশে তারার সংখ্যা, সমুদ্রে মাছের সংখ্যা ইত্যাদি। আকাশে তারার সংখ্যা এটা আমরা গণনা করে শেষ করতে পারবো না, সমুদ্রে মাছের সংখ্যা এটাও আমরা গণনা করে শেষ করতে পারবো না। তাহলে শিক্ষার্থী আমরা কি জানলাম? আমরা জানলাম সমগ্রক কি, সমগ্রকের প্রকারভেদ। সমগ্রকে আমরা কয় ভাগে ভাগ করেছি? দুই ভাগে। কার উপর ভিত্তি করে? সংখ্যার উপর। একটা সসীম সমগ্রক আর একটা অসীম সমগ্রক। শিক্ষার্থী আমরা এখন জানব স্যাম্পল বা নমুনা। প্রশ্ন বলা আছে নমুনা বলতে কি বুঝো? What do you mean by sample? What do you mean by sample? উত্তর, পরিসংখ্যানিক অনুসন্ধানে তথ্য বিশ্বের যে প্রতিনিধিত্বকারী অংশের উপর ভিত্তি করে তথ্য বিশ্ব সম্বন্ধে
সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই প্রতিনিধিত্বকারী অংশকে নমুনা বলে। যেমন আমি শুরুতে তোমাদের একটা কথা বলছিলাম যে আমরা ভাত রান্না করার সময় পাতিল থেকে দু একটা ভাত দেখি যে আমাদের যে দু একটা ভাত উঠালাম এই দু একটা ভাত হয়েছে কিনা। যদি এই দু একটা ভাত হয়ে যায় তাহলে আমরা ধরে নিই পাতিলের সমস্ত ভাত হয়ে গেছে। তাহলে তুমি যে দু একটা ভাত দেখলা এই দু একটা ভাতকে আমরা বলবো ওই পাতিলের সমস্ত ভাতের জন্য নমুনা। সংক্ষেপে আমরা এভাবেও বলতে পারি যে তথ্য বিশ্বের প্রতিনিধিত্বকারী অংশই হচ্ছে নমুনা। তথ্য বিশ্বের একটি প্রতিনিধিত্বকারী অংশই হচ্ছে কি নমুনা বা স্যাম্পল। যেমন সৈয়দ আহমদ কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের গড় উচ্চতা অনুসন্ধানে প্রথম বর্ষ থেকে নির্বাচিত কিছু সংখ্যক শিক্ষার্থীর সেট হলো নমুনা। তাহলে উদাহরণে কি বলা হইল, সৈয়দ আহমদ কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের গড় উচ্চতা অনুসন্ধানে প্রথম বর্ষ থেকে নির্বাচিত, অর্থাৎ প্রথম বর্ষে যতগুলো শিক্ষার্থী ভর্তি হয়েছে সেখান থেকে আমরা কিছু সংখ্যক শিক্ষার্থীর সেট যদি আমরা সংগ্রহ করে থাকি এবং তাদের কাছ থেকে যদি আমরা গড় উচ্চতা নিয়ে থাকি তাহলে সেই সব শিক্ষার্থীকেই করতে আমরা কি বলবো নমুনা। আর যদি আমরা সমস্ত অনার্স প্রথম বর্ষের সকল শিক্ষার্থীদের কাছ থেকে গড় উচ্চতা অনুসন্ধান করতাম তাহলে সেটাকে আমরা বলতাম সমগ্র শিক্ষার্থী। তাহলে আমরা এখান থেকে একটা পার্থক্য বলতে পারি যে সমগ্রকের স্পেস অনেক বড় হবে আর নমুনার স্পেস অনেক ক্ষুদ্র হবে। যদি তোমাদের 1 মার্কের অ্যান্সার করতে চাও তাহলে উপরের সংজ্ঞাটাও দিতে পারো, অথবা আরো যদি ছোট করতে চাও তাহলে এভাবেও বলতে পারো তথ্য বিশ্বের প্রতিনিধিত্বকারী অংশই হচ্ছে নমুনা বা স্যাম্পল। আশা করি বুঝতে পারছো। এখন আমরা জানব সমগ্র ও নমুনা এর মধ্যে পার্থক্য লিখো। আমরা যে সমগ্র এবং নমুনা শিখলাম তার মধ্যে কিছু পার্থক্য লিখতে পারব। ডিফারেন্স বিটুইন পপুলেশন অ্যান্ড স্যাম্পল। ডিফারেন্স বিটুইন পপুলেশন অ্যান্ড স্যাম্পল। আমরা পপুলেশন এবং স্যাম্পলের পার্থক্য জানব। শিক্ষার্থী, এক পাশে লেখা আছে আমাদের সমগ্র আর এক পাশে লেখা আছে আমাদের নমুনা। প্রথমে আমরা সংজ্ঞা লিখব, পার্থক্যের শুরুতে সাধারণত আমরা সংজ্ঞা লিখব। সমগ্রটা কি জিনিস আমরা শিখে আসছি, বলা আছে কোনো অনুসন্ধান বা পরীক্ষণের অন্তর্ভুক্ত সকল ব্যক্তি বা বস্তু বা পর্যবেক্ষণের সেটকে কি বলা হয় সমগ্র। নমুনা কি পড়ে আসলাম, সমগ্র বা তথ্য বিশ্বের একটি প্রতিনিধিত্বকারী ক্ষুদ্র অংশ বা উপসেটকে নমুনা বলে। অর্থাৎ সমগ্র বা তথ্য বিশ্বের থেকে যদি আমরা কিছু অংশ নিয়ে রাখি প্রতিনিধিত্বকারী তাহলে সেই অংশটাকে আমরা কি বলবো নমুনা বলবো। 2 নম্বর উদাহরণ দেওয়া হয়েছে, যেমন সৈয়দ আহমদ কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের গড় উচ্চতা অনুসন্ধানে প্রথম বর্ষের সকল শিক্ষার্থীর সেট হলো সমগ্র। নমুনার ক্ষেত্রে বলা হয়েছে, উদাহরণ সৈয়দ আহমদ কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের গড় উচ্চতা অনুসন্ধানে প্রথম বর্ষ থেকে নির্বাচিত কিছু সংখ্যক শিক্ষার্থীর সেট হলো নমুনা। পরের পার্থক্যে যাব। 3 নাম্বার, সমগ্রকের উপাদান বা এককের সংখ্যা সসীম বা অসীম হতে পারে। আমরা একটা প্রশ্ন করে আসছি, সংখ্যার উপর ভিত্তি করে সমগ্রকে কয় ভাগে ভাগ করা যায়,
দুই ভাগে, একটা সসীম আর একটা অসীম। সেখান থেকে আমরা লিখতে পারছি সমগ্রকের উপাদান বা এককের সংখ্যা সসীম বা অসীম হতে পারে। আমরা সসীম এবং অসীম কি জিনিস শিখে আসছি। নমুনার ক্ষেত্রে 3 নম্বরে বলা আছে নমুনায় উপাদান সংখ্যা সাধারণত সসীম হবে। কি হবে? সসীম। 4 নম্বরে বলা আছে সমগ্রকের পরামিতিগুলো সাধারণত অজানা থাকে। সমগ্রকের পরামিতিগুলো সাধারণত অজানা থাকে। তাহলে আমাদের এখানে নতুন একটা কথা আসলো, পরামিতি। আমরা পরামিতি একটু পরে পরামিতির সম্পর্কে জানব। 4 নাম্বার, নমুনার সাহায্যে সমগ্রকের পরামিতিগুলোর নিরূপণ করা হয়। কার সাহায্যে? নমুনার সাহায্যে সমগ্রকের পরামিতিগুলো নিরূপণ করা হয়। 5 নম্বরে বলা আছে পরামিতি সমূহ সমগ্রকের পরিচয় বহন করে। পরামিতি সমূহ সমগ্রকের পরিচয় বহন করে। নমুনাজ মান পরামিতির অনুমিত মানের যথার্থতা যাচাইয়ে ব্যবহৃত হয়। নমুনাজ মান পরামিতির অনুমিত মানের যথার্থতা যাচাইয়ে ব্যবহৃত হয়। শিক্ষার্থী, তাহলে আমরা কি জানলাম? সমগ্রক এবং নমুনা সম্পর্কে জেনেছি এবং এদের মধ্যে পার্থক্য জানলাম। আমরা এখন একটা কথা জানব জরিপ সম্পর্কে। কি সম্পর্কে? জরিপ। জরিপ বলতে কি বুঝো? হোয়াট ডু ইউ মিন বাই সার্ভে? আমরা কম বেশি সবাই জরিপ সম্পর্কে জানি। জরিপ সমগ্রকের কোনো বৈশিষ্ট্য পরিমাপের জন্য সমগ্রক বা নমুনার অন্তর্ভুক্ত একক সমূহ হতে উক্ত বৈশিষ্ট্যের উপর তথ্য সংগ্রহ করে অধ্যয়ন করা হয়। এই অনুসন্ধান কাজকে জরিপ বলে। তাহলে জরিপ কার জন্য করা হবে? সমগ্রকের কোনো একটি বৈশিষ্ট্য পরিমাপ করার জন্য আমরা এই তথ্যটা দুই ক্ষেত্রে সংগ্রহ করতে পারি, সমগ্রকের ক্ষেত্রে বা নমুনার ক্ষেত্রে। সমগ্রক থেকেও নিতে পারবো, নমুনার থেকেও নিতে পারবো। যেমন কোনো কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের গড় উচ্চতা অনুসন্ধানে ওই কলেজের সকল শিক্ষার্থীর সেট হলো সমগ্রক। এখন এই সমগ্রক হতে অথবা সমগ্রক হতে নমুনা নির্বাচন করে সেখান হতে প্রতিটি শিক্ষার্থীর উচ্চতা পরিমাপ করে অধ্যয়ন করাকে বলা হয় জরিপ। তার মানে আমরা জরিপের ক্ষেত্রে যখন তথ্য সংগ্রহ করব তাহলে আমরা দুইটা জায়গার থেকে তথ্য সংগ্রহ করতে পারবো, হয় সমগ্রক থেকে অথবা নমুনার থেকে। আমি এখান থেকে একটা কথা বলে রাখি, তাহলে জরিপের ক্ষেত্রে যেহেতু দুই জায়গা থেকে আমরা তথ্য সংগ্রহ করতে পারবো, সমগ্রক বা নমুনার থেকে, তাহলে সমগ্রক থেকে যদি তথ্য সংগ্রহ করে থাকি তাহলে এটাকে এক ধরনের জরিপ বলা হবে। আর যদি আমরা নমুনার থেকে যদি তথ্য সংগ্রহ করে থাকি তাহলে এটাকে আর এক ধরনের জরিপ বলবো। তার মানে জরিপের প্রকারভেদ আছে। বলা আছে জরিপের প্রকারভেদ আলোচনা করো। ডিসকাস দ্য টাইপস অফ সার্ভে। ডিসকাস দ্য টাইপস অফ সার্ভে। আমরা জরিপের প্রকারভেদ সম্পর্কে জানব। জরিপকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। জরিপকে মূলত কয়টি ভাগে ভাগ করা যায়? দুটি ভাগে। 1 নম্বর বলা আছে সুমারি জরিপ, সেন্সাস সার্ভে। 2 নম্বরে বলা আছে নমুনা জরিপ বা স্যাম্পল সার্ভে। একটা সুমারি জরিপ আর একটা নমুনা জরিপ।
আমরা এখন জানব সুমারি জরিপ সম্পর্কে। যে পরিসংখ্যানিক অনুসন্ধানে সমগ্রকের কোনো বৈশিষ্ট্য পরিমাপের জন্য কিংবা সমগ্রকের প্রকৃতি উদ্ঘাটনের জন্য সমগ্রকের প্রতিটি একক হতে উক্ত বৈশিষ্ট্যের উপর তথ্য সংগ্রহ করে পুঙ্খানুপুঙ্খানুরূপে অধ্যয়ন করা হয় তাকে জরিপ বা মোট গণনা বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি লক্ষণীয় বিষয় যে আমরা জরিপের ক্ষেত্রে সমগ্রক সম্পর্কে জানব, তবে সেই তথ্যটা আমরা দুইভাবে সংগ্রহ করতে পারি, সমগ্রক থেকে অথবা নমুনার থেকে। যদি সমগ্রক থেকে সংগ্রহ করা হয় তাহলে সেটাকে আমরা বলবো সুমারি জরিপ বা মোট গণনা বলা হয়। যদি আমরা সমগ্রক থেকে তথ্য সংগ্রহ করে থাকি তাহলে স্পেস হবে অনেক বড়, তার মানে খরচ বাড়বে, তবে ফলাফলের সঠিকতা ভালো হবে, দক্ষতার মান বাড়বে। যেমন বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় পরিমাপ করার জন্য বাংলাদেশের প্রতিটি লোক হতে আয়ের তথ্য সংগ্রহ করে অধ্যয়ন করা হলো সুমারি জরিপ। তাহলে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় পরিমাপ করার জন্য বাংলাদেশের প্রতিটি লোক হতে আয়ের তথ্য সংগ্রহ করতে গেলে আমাদের সময় বেশি লাগবে, অর্থের ব্যয় বেশি হবে, তবে আমরা ফলাফল সঠিকতা পাব, অর্থাৎ আমাদের দক্ষতার মান বাড়বে। আমরা এখন নমুনা জরিপ সম্পর্কে জানব। যে পরিসংখ্যানিক অনুসন্ধানে সমগ্রকের কোনো বৈশিষ্ট্য পরিমাপের জন্য কিংবা সমগ্রকের প্রকৃতি উদ্ঘাটনের জন্য সমগ্রকের পরিবর্তে নমুনা এককগুলো হতে উক্ত বৈশিষ্ট্যের উপর তথ্য সংগ্রহ করে অধ্যয়ন করা হয় তাকে আমরা কি বলবো? নমুনা জরিপ। শিক্ষার্থী, কথাটা আর একবার বলে রাখি, আমরা যে জরিপই করি না কেন, নমুনা জরিপ বা সুমারি জরিপ, প্রত্যেক ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হচ্ছে সমগ্রক সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা। তবে আমরা যদি সমগ্রক থেকে তথ্য সংগ্রহ করে থাকি তাহলে সেটাকে আমরা বলতেছি সুমারি জরিপ, আর সমগ্রকের পরিবর্তে যদি আমরা প্রতিনিধিত্বকারী নমুনার কাছ থেকে তথ্য সংগ্রহ করে থাকি তাহলে সেটাকে আমরা বলবো নমুনা জরিপ। এই দুটি কথা দ্বারা আমরা নমুনা জরিপ এবং সুমারি জরিপের বেশ কিছু পার্থক্য লিখতে পারব। আমরা একটু নমুনা জরিপের উদাহরণ দেখব। যেমন কোনো কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের সংখ্যা 1000। শিক্ষার্থীদের গড় উচ্চতা অনুসন্ধানে উক্ত সমগ্রক হতে 100 জন শিক্ষার্থীর উচ্চতা সংগ্রহ করে অধ্যয়ন করা হলো। তাহলে এটাকে আমরা কি বলবো? নমুনা জরিপ। যেহেতু মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল 1000, সেখান থেকে আমরা 100 জন শিক্ষার্থীকে প্রথমে সিলেকশন করেছি এবং তাদের কাছ থেকে আমরা কি করেছি? তাদের উচ্চতা সংগ্রহ করেছি। তাহলে আমরা এখান থেকে যদি বলতে পারি, যদি আমরা 1000 জন শিক্ষার্থীর কাছ থেকে তথ্য সংগ্রহ করতাম তাহলে সেটাকে আমরা বলতাম সুমারি জরিপ বা মোট গণনা। আর যেহেতু আমরা 100 জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করছি এই জন্য আমরা এটাকে বলছি নমুনা জরিপ। তাহলে আমাদের 100 জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে গেলে সময় কম লাগবে, অর্থের ব্যয় কম হবে, আমাদের কম জনবল নিয়োগ করতে হবে, তবে ফলাফলের অ্যাকুরেসি অর্থাৎ দক্ষতার মান কমবে। শিক্ষার্থী, আমরা এখন নমুনা জরিপ এবং সুমারি জরিপের মধ্যে কিছু পার্থক্য লিখতে পারব।
শুমারি জরিপ ও নমুনা জরিপের মধ্যে পার্থক্য লিখো। ডিফারেন্স বিটুইন সেন্সাস সার্ভে অ্যান্ড স্যাম্পল সার্ভে। নিম্নে নমুনা জরিপ ও শুমারি জরিপের মধ্যে কিছু পার্থক্য উল্লেখ করা হলো। শুমারি জরিপ এক পাশে লেখা আছে, নমুনা জরিপ আর এক পাশে লেখা আছে। প্রথমে 1 নম্বরে বলা আছে, শুমারি জরিপের ক্ষেত্রে সমগ্রকের প্রতিটি উপাদান বা একক হতে তথ্য সংগ্রহ করা হয়। নমুনা জরিপে সমগ্রকের প্রতিনিধিত্বকারী একটি অংশের উপাদান বা একক হতে তথ্য সংগ্রহ করা হয়। 2 নম্বর, এটি জরিপে অনেক বেশি সময়, অর্থ ও জনশক্তি ব্যয় হয়। এই জরিপে, কোন জরিপে? শুমারি জরিপে। কেন? শুমারি জরিপের স্পেস অনেক বড় হবে, অর্থাৎ সমগ্রকের উপাদান সংখ্যা অনেক বেশি থাকে। এই জরিপে অর্থাৎ নমুনা জরিপে অপেক্ষাকৃত অনেক কম সময়, অর্থ ও জনশক্তি ব্যয় হয়, কারণ এখানে আমাদের নমুনার থেকে তথ্য সংগ্রহ করা হয়। 3 নম্বর, ব্যয় বেশি হওয়ার কারণে এই পদ্ধতি ঘন ঘন পরিচালনা করা হয় না। শুমারি জরিপের ব্যয় বেশি হওয়ার কারণে এই পদ্ধতিতে আমরা সবসময় করতে পারবো না। 3 নম্বরে বলা আছে, ব্যয়ের স্বল্পতার কারণে এই পদ্ধতি ঘন ঘন পরিচালনা করা হয়। কোন পদ্ধতি? নমুনা জরিপ। 4 নম্বর, শুমারি জরিপের কর্মক্ষেত্র মূলত বৃহৎ, মানে বড় আকারে হবে। নমুনা জরিপের কর্মক্ষেত্র মূলত ক্ষুদ্র হবে বা ছোট হবে। 5 নম্বর, শুমারি জরিপে তথ্য সংগ্রহের সময় অনেক অভিজ্ঞ লোক নিয়োগ করতে হয়। নমুনা জরিপে তথ্য সংগ্রহের সময় কিছু সংখ্যক অভিজ্ঞ লোক নিয়োগ করলেই হয়। শিক্ষার্থী, আশা করি তোমরা শুমারি জরিপ এবং নমুনা জরিপের মূল পার্থক্য সম্পর্কে জানতে পেরেছ। শুমারি জরিপ এবং নমুনা জরিপের দুটার উদ্দেশ্যই এক, সমগ্র সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা। তবে একটাতে আমরা সমগ্র থেকে তথ্য সংগ্রহ করব, আর একটাতে আমরা নমুনার থেকে, প্রতিনিধিত্বকারী নমুনার থেকে তথ্য সংগ্রহ করব। শিক্ষার্থী, এই করোনা মুহূর্তে তোমরা সবাই নিজেকে নিজেই নিরাপদ রাখার চেষ্টা করবা। শিক্ষার্থীর সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, ভালো থাকবে। আশা করি আগামী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।